বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, কিংবদন্তি সঙ্গীত শিল্পী আসিফ আকবরের পাশে দাঁড়ানো উচিত জামাত শিবিরের, এবং আসিফ আকবরের উচিত জামাত ইসলামীতে যোগ দেয়া। আর দি সেম টাইম আমার এই আলোচনার সাথে আরেকটা টপিক যোগ করতে চাই। বাংলাদেশের কিংবদন্তি নির্মাতা, পরিচালক, বাংলাদেশের ইতিহাসে মোস্তফা সরোয়ার ফারুকীর চাইতে সৃজনশীল কোন নির্মাতা আছে বলে আমার জানা নেই। আমি সিনেমা জগৎ সম্পর্কে জানি, একসময় আমি এফডিসিতে যেতাম, অনেক নায়ক নায়িকার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তাদের সাথে আমি কিছু কাজও করেছি। কিন্তু আমি জানি সিনেমা জগৎ সম্পর্কে আমার ভালো পড়াশোনা আছে। মোস্তফা সরোয়ার ফারুকীর চাইতে গুণী সৃজনশীল কোন নির্মাতা বাংলাদেশে নাই, বাংলাদেশের সেরা পরিচালক। এবং তিনি একজন ভালো মানুষ, গুণী মানুষ, ভালো মানুষ। এই ব্যক্তিকে জামাত ইসলামের উচিত সম্মানিত করা, এবং তিনি সেই সম্মান গ্রহণ করতে প্রস্তুত, এটাও আমি জানি। কিভাবে সম্মানিত করা? যেমন জামাতের কোনো মেগা কালচারাল ইভেন্টে তাকে প্রধান অতিথি করা হবে, শিবিরের সদস্য সম্মেলনে তাকে দাওয়াত দেওয়া হবে। জামাত জুলাই উপলক্ষে কিছুদিন আগে একটা কনসার্টের মতো কি একটা কালচার প্রোগ্রাম করেছে, যদি ওইসব প্রোগ্রাম আমার পছন্দ না। আমি আগেই বলেছি যে মানিক মিয়া এভিনিউতে ওপেন কনসার্টের আয়োজন করেন, ওইসব ঘরোয়া জামাতি কনসার্ট ওগুলো বাদ দেন। তো মানিক মিয়া এভিনিউতে যদি জামাত একটা মেগা কনসার্টের আয়োজন করে, সেখানে মোস্তফা সরোয়ার ফারুকীকে প্রধান অতিথি বা অতি গুরুত্বপূর্ণ বিশেষ অতিথি হিসেবে দাওয়াত দিতে হবে, সম্মান জানাতে হবে তাকে, এবং তিনি দাওয়াতে আসবেন। আর এটা আমি এই পরামর্শটা অনলাইনে দিচ্ছি এবং অফলাইনে দিব, যে শিবির যেন এই আসছে সদস্য সম্মেলনে মোস্তফা সরোয়ার ফারুকী এবং আসিফ আকবর এই দুজনকে দাওয়াত দেয়। এরা ভালো মানুষ, এরা বাংলাদেশপন্থী, দেশপ্রেমিক, এরা জুলাইপন্থী, জুলাইকে হৃদয়ে ধারণ করে। কোন কোটায় দাওয়াত দেবে? জুলাই কোটায়। আপনি যদি এতটুকু উদার হতে না পারেন, আপনি কোনোদিন ক্ষমতা আসতে পারবেন না। এই যে লেজেন্ড, দুইজন লেজেন্ড নিয়ে আমি কথা বলছি, এদের গুরুত্ব যদি আপনি উপলব্ধি করতে না পারেন, এবং এদের যে সুপ্রিমেসির জায়গা, ওই জায়গায় যদি আপনি অ্যাক্সেস নিতে না পারেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো ভোটের রাজনীতির মাধ্যমে অ্যাটলিস্ট ক্ষমতা আসতে পারবেন না। আপনি একটা দল, আপনার বিরাট কর্মী বাহিনী আছে, কিন্তু আপনার কালচারাল হেজিমনি নাই, আপনার কালচার নাই। আপনি এই দল আজকে আছেন, কালকে নাই, থাকবেন না। আপনি ক্ষমতায় আসতে পারলে আপনি টিকে থাকতে পারবেন না। এখন মোস্তফা সরোয়ার ফারুকীরটা যদি আরেকটু বলি, তিনি 420 নামের একটা সিরিজ, একটা সিরিয়াল নির্মাণ করেছেন, সম্ভবত 37 পর্ব বা 35 পর্ব এরকম, আমি দেখেছি পুরোটা। পলিটিক্যাল থ্রিলার, বাংলাদেশের রাজনীতির বাস্তবতা চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। আরো বাংলাদেশের আলোচিত অনেক সিনেমা নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আরো অনেক কিছু কিছু বিতর্কিত বিষয় আছে, অনেক বিতর্ক তাকে নিয়ে আছে। কিন্তু তার সর্বশেষ যে ভার্সন মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি বাংলাদেশপন্থী বিশুদ্ধ কালচার এবং আমাদের বা জামাত শিবিরের মূল এনিমি যেটা সেট করা দরকার, হিন্দুত্ববাদী ভারতীয় সেকুলার কালচার, এটাকে মোকাবেলা করতে হবে। এইটাকে যদি এটার বিকল্প কালচার তৈরি করতে না পারলে জামাত শিবির ফেল করবে। এখন পর্যন্ত সেই পথে জামাত মোটেও আগাতে পারেনি। আপনাদের বিশাল কর্মী বাহিনী আছে, মনে করছেন যে বিশাল কিছু হয়েছে, না, কিছুই হতে পারেনি। এই কর্মী বাহিনী দিয়ে আপনি জীবনে ক্ষমতা যেতে পারবেন না। হিন্দুত্ববাদী ভারতীয় সেকুলার কালচারের বিরুদ্ধে আপনার অল্টারনেটিভ কালচারাল রেভলিউশন কি আছে? আপনি প্যারালাল কিছু করতে পেরেছেন? পারেন নাই। কিন্তু ভারতীয় হিন্দুত্ববাদী কালচারের বিরুদ্ধে অল্টারনেটিভ বা রেজিস্ট্যান্স তৈরি করতে পারে বা কিছুটা পেরেছে এই আসিফ আকবর, এই মোস্তফা সরোয়ার ফারুকী। ডু ইউ নো দ্যাট? আপনি জানেন? আপনি জামাত শিবির করেন, আপনি নেতা। মোস্তফা সরোয়ার ফারুকীর কাজ কি, এটাই তো আপনি জানেন না। আমি জানি না যে জামাতের কালচারাল উইং কারা চালায়, কোন নেতা দায়িত্বপ্রাপ্ত, তাকে তো আমি চিনি না, মানে সে কোনো দায়িত্বই পালন করে না। সিনেমা জগতের সাথে আমি সম্পর্ক রাখি, কিন্তু জামাতের কোন নেতা সিনেমা জগৎ দেখভাল করেন এটা আমি জানি না। এর মানে দেখভাল যারা করেন এর কোনো গুরুত্বই নেই। আমরা না জানলে জানবে কি জিনপরিতে? জিনপরি জানে লাভ আছে? জনগণ, আমরা যারা বিশ্লেষণ করি, জামাতের ভালো কাজ প্রচার করি, আমরা জানি না, তা আপনি ওটা দহি পানি খান। এই জন্য মোস্তফা সরোয়ার ফারুকী, আসিফ আকবরদের জামাতকে ধারণ করতে হবে। এখন আসিফ আকবরকে আমি কেন জামাত ইসলামীতে যোগদানের আহ্বান জানাচ্ছি? দেখেন, প্রথম কথা হচ্ছে আসিফ আকবর একজন ভালো মানুষ, তিনি গান গাইতেন একসময়, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে তিনি পিওর বাংলাদেশপন্থী, জুলাইপন্থী। জামাতের ক্ষমতায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো জুলাইয়ের ফলে। জুলাই না হলে তো জামাত কোনোদিন ভাবেনি যে তারা ক্ষমতায় যাবে।
তারা প্ল্যান করেছিল যে 2048 সালে আমরা ক্ষমতার কাছাকাছি যাব। তাতেও আবার জামাতের ভিতরেই ওটা নিয়ে ট্রল হতো, কারণ জামাত ওইরকম 30 বছর মেয়াদি ভীষণ ওইরকম আরো অনেক নিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, উল্টো অ্যাকশন হয়েছে। কিন্তু জুলাই জামাতকে ক্ষমতার আসার একটা বাস্তবতা তৈরি করেছে। এই জন্য জুলাই প্রজন্মের ডাইভার্সিটিকে যদি জামাত ধারণ করতে না পারে, তাহলে জুলাইয়ের মাধ্যমেও জামাত ক্ষমতায় যেতে পারবে না। আসিফ আকবর তিনি একজন জুলাই যোদ্ধা, জুলাইপন্থী। তার অ্যাকশন দেখেছিলেন, তার ছেলেকে নিয়ে এসেছেন নর্থ সাউথ পড়ুয়া, আমি আমার ছেলেকে দিয়ে দিলাম, ধাক্কা দিয়ে দিয়েছেন, যা গুলি করবো করো, যতক্ষণ পর্যন্ত হাসিনা পতন না হয় আমরা ঘরে ফিরে যাব না। লক্ষ কোটি মানুষকে অনুপ্রাণিত করেছিল। এবং জামাতের যে রাজনৈতিক ভীষণ সংস্কার, রাষ্ট্রটাকে জামাত যেভাবে দেখতে চায়, আসিফ আকবররা জুলাই বিপ্লবের ফলে বাংলাদেশটাকে ওইভাবেই সংস্কার আলোকে দেখতে চায়। একটা সিমিলারিটি আছে। এমনকি মোস্তফা সরোয়ার ফারুকীও সংস্কারের জন্য অনেক চেষ্টা করেছেন, বিএনপি ওই চেষ্টা থেকে পিছু উঠেছে, কিন্তু জামাত এনসিপি এখন ওই চেষ্টার লাইনে আছে। এখন এই সংস্কারের পক্ষে অবস্থান নিতে যে, চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিতে যে, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে যে, যেটা জুলাইয়ের চেতনা, মানে জুলাইয়ের স্পিড ভালোভাবে ধারণ করতে যে আসিফ আকবর বিএনপি করতেন, সরাসরি বিএনপি করতেন, তিনি মেয়রও হতে চেয়েছিলেন কুমিল্লার। সে আসিফ আকবর এখন বিএনপি শত্রু। বিএনপির লোকজন ধুমাইয়া গালাগালি করছে, তারা তাকে হুমকি দামকি দিচ্ছে, তাকে মদখোর নানান কিছু বলে গালাগালি করছে। তো এই জন্যে মনে রাখবেন যে আপনি ক্ষমতায় যেতে চান, আপনার প্রতিপক্ষ একটা দলের যারা বঞ্চিত অথবা যারা যে কারণে কোণঠাসা, তারা যদি আপনার দলে স্থান না পায়, দল পরিবর্তন করতে না পারে, দল পরিবর্তন করলেই শুধু হবে না, এখানে বড় পদ পদবি কিংবা নমিনেশন পেতে হবে। এই সুযোগ না থাকলেও আপনি ক্ষমতা যেতে পারবেন। এটা ক্ষমতার বেসিক কিছু সূত্র বলছে, যেটা 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে জামাত কিছুটা গ্রহণ করেছিল। যেমন বিএনপির অনেক নেতা, হাজার হাজার নেতা জামাতে যোগ দিয়েছিল, জামাত তাদেরকে বড় বড় চেয়ারে বসিয়েছিল। তা আসিফ আকবর যেহেতু তিনি অ্যাক্টিভিস্ট না বা তিনি সুশীল না, তিনি রাজনীতি করতেন, সরাসরি বিএনপির সাথে জড়িত ছিলেন, ক্রীড়া সংগঠক, তার যে কাজের জায়গা ওটা কোনো দল না করলে, সুশীল থাকলে তার ওই কাজটা সুন্দর হয় না, ওইটার কোনো প্রভাব পড়ে না। এই জন্য আসিফ আকবর যদি জামাত ইসলামী করেন, তাহলে তার ক্রীড়া সংগঠক হিসেবেও তিনি কন্ট্রিবিউট করতে পারবেন, আবার শিল্পী হিসাবে তিনি অনেকটা কালের বিবর্তনে হারিয়ে গেছেন। কিন্তু তিনি জামাত করেন, দেখবেন যে শিল্পী হিসেবে আবার বাংলাদেশের সবচেয়ে হিট শিল্পী হবে আসিফ আকবর। এবং আসিফ আকবরের গান শুনে আমি আসিফ আকবরের প্রতি মুগ্ধ। কিনে ওই অপ্রিয় অপ্রিয় তুমি কোথায়, অমুক তমুক এইসব গান, এগুলো বাদ দেন। দেশাত্মবোধক গান আসিফ আকবর শুনেন। ক্রিকেট নিয়ে আসিফ আকবরের গান আমার হৃদয়ে নাড়া দিয়েছে। এবং আমি গতকালকে মিলাদুন্নবী উপলক্ষে আসিফ আকবর একটা গান শুনলাম, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, হৃদয়ে ছুঁয়ে গেছে। আসিফ আকবর যদি এরকম দেশাত্মবোধক গান, ইসলামী সঙ্গীত, নজরুল সঙ্গীত গাওয়া শুরু করেন, বাংলাদেশের সেরা শিল্পী হবেন আবার আসিফ আকবর। এবং এটা তিনি যেহেতু অতীতে রাজনীতি করেছেন, একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে না আসলে তিনি তার প্রতিভার বিকাশ করতে পারবেন না। এজন্য তার নিজের সাথে, জাতির সাথে, জুলাইয়ের সাথে এবং জুলাই চেতনার সাথে আসিফ আকবরের উচিত জামাত ইসলামী যোগদান করা, এবং জামাতের উচিত তাকে ধারণ করতে সর্বোচ্চ সম্মান দিতে প্রস্তুত থাকা, যেহেতু বিএনপির সাথে এখন একটা চরম শত্রুতা। আর মোস্তফা সরোয়ার ফারুকী তিনি যেহেতু অতীতে রাজনীতি করেন নাই, আর তার যে কাজ এটা সরাসরি রাজনৈতিক দলে যোগ না দিয়ে একটা সুশীল ক্যারেক্টারের মাধ্যমেই করা উচিত। এ কারণে জামাত তাকে সম্মানিত করবে, দাওয়াত দিবে, বাট তিনি হয়তো সরাসরি জামাতে যোগ দিবেন না বা দেওয়া উচিত হয়তো না। কিন্তু তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবেন, একটা কালচারাল একটা বিপ্লব করবেন, এই জায়গায় জামাত তার সহায়তা নিতে পারে।